আমি প্রেগনেন্ট এই কথাটা আমি কেন লুকিয়ে রেখেছি, কত মাস চলছে সবটা বলে মনটা অনেকটা হালকা হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, সকালবেলা উঠেই দেখো প্রথমে অনেক জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এগুলো কয়েকটা কেচেছিলাম কালকে, অনেক বলতে অনেক কয়েকটাই আর কি। তো যাই হোক, এগুলো গুছিয়ে নিচ্ছি, কালকে কাচা হয়েছিল, কালকে আর গোছায়নি, তো ভাবলাম আজকে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিই। গুছিয়ে একবারে তুলে রাখবো। এখানে নাইটি আছে, আমার চুড়িদার আছে, শাড়িটা আছে। আসলে এইগুলো কবে কার বলো তো, সেই জন্মদিনের। আর শাড়িটা বিছিয়ে সবাইকে খেতে দেওয়া হয়েছিল তো নিচে বসিয়ে, তো সেটারই। আর চুড়িদারটা পরে পুজো দিয়েছিলাম সেগুলো, তো সেগুলো তো কালকে কাচা হয়েছে, তো আজকে আবার সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে সবটা করব। তো তোমাদের তো আমি বলেছিলাম কালকের ব্লগে যে আমি তোমাদের থেকে একটা কথা লুকিয়ে রেখেছি, তোমরা তো জানোই। তো যাই হোক, তোমরা অনেকেই অনেক রকমের কমেন্ট করেছো, তো আজকে আমি সবটা বলে দিচ্ছি। তো তোমরা তো মানে কি বলবো, টাইটেল দেখে বুঝতেই পেরেছো কি নিয়ে আজকে কথাটা হতে পারে বা কি কথা আমি লুকিয়েছি তোমাদের থেকে। তো যাই হোক, এইটা আসলে লোকাটা, আমি তো প্রেগনেন্ট সেটা তোমাদের এতদিন আমি লুকিয়ে রেখেছিলাম। তো যাই হোক, প্রথমে সবার কাছে সরি বলে নিচ্ছি। আমি আসলে আমি একদমই লোকাতে চাইনি। তো বাবানের পাপা আমাকে বললো যে এখন বলো না, কয়েক মাস যাক তারপরে তুমি বলো। তো যাই হোক, সেই জন্য এতদিন লুকিয়ে রেখেছিলাম। তো বাবানের পাপা বললো ঠিক আছে, এবার তুমি জানিয়ে দাও, অনেক দিন বেশ হয়ে গেল। আর তার মধ্যে তোমাদের জানার অবশ্যই অধিকার আছে, যেহেতু তোমরা আমার পরিবারের মতো, তোমাদের সবটা আমি বলতে চাই, সেই প্রথম থেকেই বলতে চেয়েছিলাম। তো যাই হোক, প্রথম থেকে আর বলা হয়নি। তো এখন তোমাদের আমি সবটা আজকে বলছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কে কতটা খুশি হয়েছে আমার কথা শুনে, বা কারো খারাপ লেগেছে কিনা, এতদিন ধরে লুকিয়ে রেখেছিলাম সেই জন্য। তোমরা কিন্তু সবটা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে তো প্রথমে আমি সরি বলে নিয়েছি। আসলে আমার বাবানের বাবা বললো সব কিছুরই একটা সময় আছে, এত আগে বলার দরকার নেই, পরে তুমি বলো। তো সেই জন্যই এতদিন আমি লুকিয়ে রেখেছিলাম। আর তার মধ্যে তোমাদের তো বললাম তোমরা আমার পরিবারের মতো, তোমাদের জন্যই আমি যতটুকু হয়েছি আজকে সব কিছুই তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। তো তোমাদের জানার অধিকার আছে বলেই আজকে আমি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের যদি আরও কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এদিকে কাজকর্মগুলো করছি। আর তার জন্যই এতদিন ধরে শরীরটা খারাপ ছিল, তার মধ্যে অনেক দিন তো আমি ব্লগ দিতে পারিনি, মাঝে মধ্যে 2-1 দিন করে বাদ পড়ে গেছে। প্রচণ্ড শরীর খারাপ, মানে কি বলবো, এবার প্রেগনেন্সিতে আমার এতটা কষ্ট হয়েছে, মানে হচ্ছে আর কি, হয়েছে বলাটা হবে না, মানে শুরু থেকে এতটা কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো। বাবানের সময় বলতে পারো কোনো রকম কোনো সমস্যা হয়নি, বলতে পারো আমি 10 মাসে কোনো দিন একদিনের জন্য হলো বোধহয় আমার বমি হয়নি। মানে শরীরটা একদম ঠিক ছিল, খাওয়া থেকে শুরু করে চলাফেরা সব কিছু, শরীরের কোনো রকম কোনো সমস্যা হয়নি, সব দিক থেকে আমি ভালো ছিলাম। মানে ঠিকমতো খেতে পারতাম, মানে যেরকম আমি নর্মাল যেরকম থাকি সেরকমভাবেই থেকেছি, কোনো রকম কোনো সমস্যা হয়নি। কিন্তু এবার প্রচণ্ড সমস্যা, মানে কোনো কিছু খেতে পারছি না, বলতে পারো সেরকমভাবে না খাওয়ার মতন অবস্থায়, জোর করে যতটুকু পাচ্ছি খাচ্ছি। আর বমির কথা তো বলোই না, মানে কোনো কিছু খেতে পারি না, যখনই যাই খাচ্ছি না কেন তখনই বমি হচ্ছে। তারপর তো ডাক্তার দেখানো হয়েছে, এর মাঝে ডাক্তার দেখিয়েছিলাম। এর আগে হয়তো তোমাদের বলেওছিলাম একদিন যে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, তখন আমার একটু জ্বরও হয়েছিল প্রথমে আমার শুরুর দিকে, তোমাদের আমি বলেছিলাম একদিন, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। সেদিনই কিন্তু আমরা ডাক্তার দেখাতে গেছিলাম। তো সেই দিনই ওষুধপত্র দিয়েছে, মাঝে মধ্যে ওষুধও খাই, তোমাদের দেখানো হয় ভিডিওতে, কিন্তু কী জন্য খাচ্ছি সেটা আর বলা হয়নি। তো যাই হোক, প্রচণ্ড যে শরীরটা খারাপ, তোমাদের আমি মাঝে মধ্যেই ব্লগে বলে থাকি, প্রচণ্ড দুর্বল লাগে, শরীরটা খারাপ, কিছু খেতে পারছি না, মানে প্রচণ্ড দুর্বল। আমি যে কাজকর্মগুলো করি সংসারের, কীভাবে করি একমাত্র সে আমিই বুঝতে পারছি, মানে এতটা কষ্ট হচ্ছে কাজ, এতটা দুর্বল, মানে মাঝে মধ্যে তো মানে বিছানা থেকে উঠতে পারি না, এরকম অবস্থা হয়ে যায়। কিন্তু এই যে এতটুকু না করলে হয় না, কারণ ঘর বাড়িগুলো একটু গুছিয়ে যদি না রাখি না, প্রচণ্ড খারাপ লাগে আমার। তো সেই জন্য এই যে একটু চেষ্টা করি ঘর বাড়িগুলো গুছিয়ে রাখার, যতটুকু কাজ না করলে হয় না। আশা করি তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, অবশ্যই আমাকে সাপোর্ট করবে, কারণ অনেক সময় ভিডিও দিতে পারবো না, বা তার মধ্যে শরীরের খারাপের জন্য সেরকম বড় ভিডিও দেওয়া হবে না, ছোট ভিডিও দিতে হবে, কারণ মানুষের শরীর কখন বলা যায় না কখন খারাপ থাকে। আর তোমাদের তো বললাম এবার আমার প্রচণ্ড শরীরটা খারাপ, প্রচণ্ড দুর্বল। আর বমি যদি না হয়, যখনই খাচ্ছি তখনই বমি বমি একটা ভাব সবসময় থাকছে, সকাল থেকে শুরু হচ্ছে সারাটা দিন, মানে বলতে পারো বমি বমি ভাব, যখনই কিছু না কিছু খাচ্ছি যে বমি বমি একটা ভাব থাকছে, কখনো বমি হয়ে যাচ্ছে কখনো বমি হচ্ছে না এরকম। আর খাওয়া দাওয়া তো একদমই কমে গেছে, মানে আমি আগে যা খেতাম তার অর্ধেক খাবারও এখনও খেতে পারছি না, আর কোনো কিছু ভালো লাগে না। যেমন তো সবসময় মনে হচ্ছে যদি একটু ঝাল খেতে পারতাম তাহলে হয়তো ভীষণ ভালো লাগতো। তো সবসময় সব খাবারই মিষ্টি লাগছে, যা খাচ্ছি। আমার সবথেকে পছন্দের আলু ছিল,
মানে সবজির মধ্যে কিন্তু সেই আলুটা আমি একদমই খেতে পারি না, এখন এত মিষ্টি লাগে। যদি একটু মুড়ি খাই সেটারও প্রচণ্ড মিষ্টি লাগে খেতে, মানে যা খাচ্ছি সব কিছুরই মিষ্টি লাগছে। মনে হচ্ছে যদি একটু ঝাল, মানে সব কিছুতেই বেশি করে লঙ্কা দিয়ে এখন রান্না করছি আমি, একটু ঝাল ঝাল। তার মধ্যে বাবানের একটু সমস্যা হয়, যদি আরও বেশি ঝাল দিই, বাবান তো খেতে পারে না যেহেতু ছোটো, বাবানের বাবা নয় খেয়ে নেবে কিন্তু বাবান খেতে পারে না। মানে ঝোলের মধ্যে লঙ্কা দিচ্ছি, ওগুলো ডলে ডলে খাচ্ছি, মানে সব একটু ঝাল ঝাল, যদি প্রচণ্ড ঝাল ঝাল খাবার খেতে পারে মনে হয় যদি অনেক ঝাল আর কি, লঙ্কাগুলো সব বোধহয় একদিনেই শেষ হয়ে যাবে এরকম। মানে যদি অনেক ঝাল খাবার খেতে পারতাম তাহলে হয়তো বেশি ভালো লাগতো। তো যাই হোক, অনেক কিছু তোমাদের সাথে বললাম, তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, আর তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু আমাকে জানিও, তোমাদের কার কেমন লাগলো, মানে কে কতটা খুশি হয়েছে আমার কথাটা শুনে। আর এতদিন বলিনি সেই জন্য তোমাদের কারো যদি খারাপ লাগে অবশ্যই আমি সরি বলছি তার জন্য। তো যাই হোক, এবার মানে কাজে কর্মের কথায় আসি, অনেক কিছু বললাম তোমাদের। তো সকাল থেকে তো কাজকর্ম শুরু হয়ে গেছে, এতটুকু তো করতেই হবে বলো, না করলে আমার চলবেই না। এই ঘর বাড়ি ঝাড় দেওয়া, মোছা, রান্নাবাড়ি, আর তার মধ্যে কি বলো তো, অনেক সময় কি হয়, এই শরীরটা খারাপ থাকে, বাবানের পাপাকে বলি একটু রান্না করতে, বাবানের পাপা একদমই রান্না করতে পারে না, সব সময় সিদ্ধ ভাত রান্না করে। সিদ্ধ ভাত কি খাওয়া যায় বলো? আর এমনিতেই খেতে পারছি না কোনো কিছু, অনেক কিছুতে গন্ধ লাগছে, ভালো লাগছে না খেতে, মুখে স্বাদই পাচ্ছি না, যা খাচ্ছি তাই মিষ্টি লাগছে। তো এইভাবেই চলছে। আর বাবানের বাবা তো একদমই রান্না করতে পারে না, ওকে রান্না করতে বললেও মানে একদম এমনও রান্না করে দেবে সত্যি বলতে সেটা আরও খাওয়া যায় না, এরকম অবস্থা। তো এখন এই যে ওভাবেই কষ্ট করে নিজে এই যে কাজকর্মগুলো করে খাওয়া দাওয়া ওভাবেই চলছে, যতটুকু পারি সংসারের কাজকর্ম ততটুকুই করছি, এর থেকে বেশি করতে পারছি না, এখন অনেকটাই কম, কাজের চাপটা কমিয়ে দিয়েছি। কিন্তু এতটুকু তো করতেই হবে বলো, না করলেও সংসারটা আমার চলবে না, যেহেতু একার সংসার, বাবানের স্কুল, বাবানের পাপার স্কুল, এদের এইটুকু তোমাকে করতেই হবে। তো যাই হোক, এই যে দেখো বাবান ছোটাছুটি শুরু করেছে, এদিকে আমি কাজকর্মগুলো করছি, বাবানের পাপা অনেকটাই হেল্প করে দিচ্ছে এখন, তোমরা দেখো ফুল তুলে দেয়, উঠানটাও ঝাড় দিয়ে দেয়, আমি উঠানটা মাঝে মধ্যে ঝাড় দিই, প্রতিদিন ঝাড় দেওয়া হয় না, অনেকটা হেল্প করে দেয়, কিন্তু তার মধ্যে ওকে বেশি কাজ চাপ দেই না, কারণ কেন বলো তো, সকালবেলা উঠে না বাবানের বাবা পড়াতে বসে, এদিকে যদি আমি কাজ না করে যদি বসে থাকি আর ওকে দিয়ে কাজ করাই, এদিকে আমার ছেলেটার পড়াশোনাটা প্রচণ্ড নষ্ট হবে, সেটা আমি একদমই চাই না যে নিজের আরামের জন্য আমার ছেলেটার পড়াশোনাটা নষ্ট হোক। তো সেই জন্য কষ্ট হলেও যাই হোক নিজের থেকে যতটুকু পারি করি, না পারলে তখন আবার একটু শুয়ে থাকি বা পরে করি, এরকমভাবেই করি, তাছাড়া তো কোনো উপায় নেই বলো। একা সংসার হলে যা হয়, মানে আমাকে দেখার মতো কেউ নেই, আর সারাটা দিন এই যে বাড়িতে একা একা থাকি, মনটা প্রচণ্ড খারাপও লাগে তখন, কতই বা ফোন দেখা যায় বলো। আর তার মধ্যে মায়ের বাড়িতে গিয়ে যে থাকবো তারও তো কোনো উপায় নেই বলো, এদিকে বাবানের পাপা আছে, বাবান আছে, ওদেরকে আবার কে দেখবে, মানে বলতে পারো আমি ওদের জন্য আমি আছি, কিন্তু আমার জন্য তো মানে বলতে পারো এখন কেউ নেই, ওই বাবানের পাপাই আছে, ওই তো যতটুকু পারে ততটুকু করে, কিন্তু সারাদিন তো আর থাকতে পারবে না আমার জন্য, আমাকেই সব কিছুই করতে হবে। তো যাই হোক, অনেক কিছু বললাম, তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। আর সকালবেলা এই যে একটু বাটার দিয়ে ব্রেড নিয়েছি, কলা নিয়েছি আর ডিম সেদ্ধ নিয়েছি। আসলে এখন আবার খিদেটা প্রচণ্ড বেড়েছে, যেমন খেতেও পারি না, অল্প অল্প করে খাই খাবারটা, কিন্তু তার জন্য না খিদেটা প্রচণ্ড মানে পাই, এখন সকালবেলা উঠে না একদমই থাকতে পারি না, কারণ কাজকর্ম সেরে আগে সকালবেলা করে তো কিছুই খেতাম না, একবারে ভাত খেতাম, কিন্তু এখন আর সেই উপায় নেই, সকালবেলা উঠে মানে 7টা বাজতে না বাজতে প্রচণ্ড খিদে পায়, থাকতে পারি না, তার জন্য এই যে সকালবেলা উঠে একটু খেলাম, অনেকদিন অন্য কিছু খাওয়া হয়, আজকে এগুলোই ছিল, এগুলোই খেলাম। তো যাই হোক, আজকে রান্না করব ছোটো মাছ, এদিকে ছোটো মাছ আমাদের পাড়াতেই এসেছিলো আর কি, সকালবেলা করে তো প্রতিদিন মাছ বিক্রি করতে আসে, সেরকম আমাদের পাড়া থেকে নেয় না, আমাদের গাজলেই যায় প্রতিবার, মানে মানে সব সময় বেশিরভাগ বাবানের পাপাই আনতে। তো আজকে আবার হচ্ছে মানে পাড়া থেকেই নিল, ছোটো মাছ নিয়েছে, তো আজকে ঝিঙে দিয়ে ডাল করব আর হচ্ছে ছোটো মাছ করবো। এদিকে ছোটো মাছ কিন্তু বাবানের পাপা আমাকে কেটে দিয়েছে, মানে ও মানে কেটে বেছে ধুয়ে ওই দিয়েছে, আমি মাছ একদমই কাটতে পারছি না, কারণ কাঁচা মাছের যে গন্ধটা না আমার ওটা একদমই সহ্য হয় না, তার মধ্যে আগে থেকেই বাবানের পাপা আমাকে মাছগুলো কেটে ধুয়েই দিত, তো সেই জন্য এবারও কেটে ধুয়ে দিয়েছি। এদিকে হচ্ছে আমি মুসুর ডালটা না সেদ্ধ তো বসিয়ে দিয়েছিলাম, কি হয়েছে বলো তো, প্রথমে ডাল করতে চেয়েছিলাম আর ঝিঙেটার কথা আমার খেয়ালই ছিল না, তো ডালটা আবার একটু বেশি হয়ে গেছে, কারণ ডাল করতে চাইছিলাম, তো মনে পড়লো যে ঝিঙে আছে, তো ঝিঙে দিয়ে ডালটা শুকনো শুকনো করে করি। আর এটা নাকি বাবানের পাপার প্রচণ্ড ভালো লেগেছে, কিন্তু আমার এত মিষ্টি লেগেছে, কতগুলো লঙ্কা দিয়েছি জানো, ঝাল ঝাল, সেই লঙ্কা ডলে ডলে খাচ্ছি, ঠিক আছে, যে লঙ্কাগুলো শেষ হয়ে যাচ্ছে অমনি মানে লঙ্কা ধরো একটু একটু করে ভাত নিয়ে ডলে ডলে খাচ্ছি, ঠিক আছে, যে লঙ্কাটা থাকছে না অমনি আমার ঝিঙেটা এত মিষ্টি লাগছে খেতে, কি বলবো। তো যাই হোক, এদিকে যে মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, মুসুর ডালের মধ্যে দেখো কতগুলো লঙ্কা দিয়েছি, পরে আমি আবার গাছ থেকে কতগুলো লঙ্কা তুলে এনে তারপরে আবার মানে এই ঝিঙের মধ্যে দিয়েছিলাম, তারপরও না ঝাল লাগছে না আমার খেতে, দেখো লঙ্কাগুলো কিন্তু দেখাই যাচ্ছে, অনেকগুলো লঙ্কা দিয়েছি, আমি তো ডোলে কতগুলো দিয়েছি সেদ্ধ লঙ্কা, এগুলো আবার পরে ফাটিয়ে আমি আবার দিয়েছি। তো যাই হোক, এদিকে আমার ঝিঙেটা হয়ে গেল, তো এদিকে ছোটো মাছটা এখন রান্না করব, তাহলেই হয়ে যাবে। ছোটো মাছটা তো বললামই কেটে ধুয়ে দিয়েছে, তো এদিকে সবজিটাও তো কাটা হয়েছে, একটু ছোটো মাছটা বাবানের বাবা বললো কি
একটু শুকনো শুকনো করে করতে। আর এই ছোটো মাছটা কি, আমি নামটা ঠিক জানি না, কেমন একটা অদ্ভুত একটা মাছের কেমন যেন একটা গন্ধ, সাদা সাদা দেখতে মাছগুলো, মানে রান্না করার পরও যে মাছের যে গন্ধটা সেটা কিন্তু একদমই যায় না, কেমনই একটা অদ্ভুত গন্ধ মাছটা। তো যাই হোক, এবার একটু কমেন্টগুলো পড়ি। লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে যিনি রান্না করছে উনি কে গো, ও রান্না করছিল জন্মদিনের দিন, তো ওটা হচ্ছে আমার মা হয়। তো আমার মা রান্না করছিল, পরে তো ছোটো কাকিমা এসেছিলো, এসে সেই ভাত লুচি এগুলো করলো। পরে ছোটো কাকিমাকে ভিডিওতে তো আমি বলে দিয়েছিলাম কে মানে কে কী হয়। তো আর বলেছে অনেক দিন আসতে পারিনি প্রিয়াঙ্কা, আমার বড় ননদ মারা গিয়েছিল, সবাই গিয়েছিলাম ওখানে, অনেক দিন হয়ে গেল আসিনি, আমি তোমাকে বলার সময়ও পাচ্ছিলাম না, জানো তো অনেক কাজকর্ম আজ শেষ হলো, তাই ভাবলাম জানিয়ে দেই, অনেক আমাকে আবার ভুলে যাওনি তো? তো না গো দিদিভাই, তোমাকে আমি ভুলতে পারি বলো, মানুষের সমস্যা হতেই পারে। তো যাই হোক, তুমি আমাকে মনে রেখেছো, এটাই আমার জন্য অনেক। তো দিদিভাই অনেক ভালোবাসা, তুমি জানিয়েছো, আমার শুনে খুব ভালো লাগলো। আর কেমন আছো তুমি কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, ঝুমুর প্রামাণিক দিদিভাই বলেছে আমি সত্যি তোমার ব্লগ দেখি, তোমার কাজ করা দেখলে আমার মনের জোর বাড়ে, খুব ভালো লাগলো আপনার সুন্দর কাজগুলো, আপনার কাজগুলো খুবই সুন্দর, আমি এভরিডে দেখি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা, এত ভালোবাসা দেওয়ার জন্য। আর একটু পাশে থেকো আর ভালোবাসা দিও। আর তার মধ্যে এখন তোমাদের ভালোবাসা আর তার মধ্যে আমার পাশে থাকার প্রচণ্ড দরকার, অবশ্যই আমার পাশে থেকো। তো যাই হোক, এদিকে হচ্ছে জামা কাপড়গুলো হচ্ছে আমি মেলে দিচ্ছি। এগুলো হচ্ছে তো কেচে দিয়েছিলাম সকালবেলা স্নান করার সময় কেচে দিয়েছিলাম, কিন্তু কি হয়েছে বলো তো, ওই রান্না নিয়ে এত ব্যস্ত ছিলাম না, তো সেই জন্য আর কাচতে পারিনি, মানে মেলতে পারিনি। তো সেই জন্য এখন নিয়ে চলে আসলাম মেলতে। তো এগুলো হচ্ছে সব কিছু মেলে দিয়ে তারপরে আবার নিচে যাব, কারণ অনেক কাজকর্ম বাকি আছে। এদিকে দেখো হাওয়াটা কি সুন্দর দিয়েছে, সকালবেলায় বেশ ভালো হাওয়া দিয়েছে। আর এত হাওয়া দিয়েছে তো সেই জন্য ভাবলাম কি ক্লিপগুলো লাগিয়ে দিই, নইলে তো একদমই থাকবে না জামা কাপড়গুলো। তো সেই জন্য সব জামা কাপড়ের মেলার সাথে সাথে ক্লিপও দিয়ে দিচ্ছি। তো সম্পাপ ধর দিদিভাই বলেছে হ্যালো দিদিভাই, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আমি আসাম থেকে বলছি, তোমার ব্লগগুলো খুব ভালো লাগে, এইটা আমার ফার্স্ট কমেন্ট, আমার কমেন্টটা প্লিজ পড়ো। আমি স্বপ্নাধর। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। আর তোমার কমেন্টটা অবশ্যই পড়েছে, আর তুমি কিন্তু পরে কমেন্ট করে জানিও তোমার কেমন লাগলো ব্লগটা। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি সব কিছু এখন কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। এদিকে বাবানের পাপারাও স্কুলে যাবে, তো এদিকে খাওয়া দাওয়া করে নেবো, কারণ এই যে বলি না সকাল সকাল খিদে পায়, তো সকালবেলা টিফিন করার পরও আমার 10টার মানে আগেই বলতে পারো খাবার খেতে হতো। এদিকে বাবানের পাপাও রেডি হয়ে গেছে, ভাত দেবো। আর এই পাশে বাটিটা দেখতে পাচ্ছ, ওটা আবার দুধ নিতে যাবে বাবানের পাপা। তো আমাদের এখানে ঘোষ আছে, তো ওখান থেকেই নেওয়া হয়, পাশের বাড়ি গরু আছে, তো হচ্ছে ওখান থেকেই দুধ নেওয়া হয়, তো ঘোষে হচ্ছে দেয় আমাদের দুধ, তো ওখান থেকেই নেওয়া হয়। তো সেই জন্য বাবানের পাপাকে বললাম বাটিটা রেখে আসতে। আসলে আমাদের প্রাচীরটা আছে না, প্রাচীরের সাথে সাইকেলটা দাঁড় করানো থাকে, তো ওখানে যেতে হয় না, প্রাচীরের উপরে হচ্ছে বাটিটা রেখে দিই, উনি হচ্ছে দুধ দিয়ে ঢেকে রেখে দেয়, ঢাকনা দিয়ে দিই। তো আসার সময় যখন দিয়ে দেয় তারপরে গিয়ে নিয়ে চলে আসি। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা পরিষ্কার করছি, আর বাসনগুলো আছে সেগুলো মেজে ধুয়ে রাখবো। তো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, একটু সাবান দিয়ে পরিষ্কার করলাম, যেহেতু একটু তেল তেলে হয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম একটু সাবান দিয়ে পরিষ্কার করি, তাহলে বেশ তাড়াতাড়ি মানে বেশি পরিষ্কার হবে সেই জন্য। তো বিবিতা বোন বলেছে খুব ভালো লাগলো ভিডিও দিদিভাই, তোমার শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো দিদিভাই। থ্যাংক ইউ বোন, অনেক ভালোবাসা। তো যাই হোক, শরীর আশীর্বাদ করো যাতে আমি তাড়াতাড়ি একটু সুস্থ হই আর একটু ঠিকমতো কাজকর্ম করতে পারি, খাওয়া দাওয়াটা করতে পারি। নইলে না খেতে খেতে না এত শরীরটা আরও দুর্বল হয়ে গেছে, কী বলবো, হয়তো খাবারটা ঠিকমতো খেতে পারলে শরীরটা এতটা দুর্বল লাগতো না, কিন্তু একদমই খেতে পারছি না, যতটুকু মানে কী বলবো, মানে বাবান যতটুকু খায় সেই পরিমাণে আমি খাচ্ছি, একটা ছোটো বাচ্চার মাপে আমি খাবার খাচ্ছি, মানে আমার যতটুকু প্রয়োজন তার থেকে অনেক কম খাবার খেতে পারছি, একদমই খেতে পারছি না। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, কবিতা দাস, মামনি ব্লগ, সোনিয়া ফারার রাজার, শ্রেয়সী ব্লগ, পুণ্যিতা ব্লগ, স্বপন কুমার সামন্ত, রূপালী নাথ, সামিয়া আক্তার, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক, এই যে বাবান এখন যাবে স্কুলে, তো এই যে ওকে কেক দেওয়া হয়েছিল, ওকে কেকের প্যাকেটটা ফেলতে বলেছে, ও কী করেছে দরজার সামনেই ফেলে দিয়েছে। আমি বললাম যাও বাইরে ফেলে আসো, তো টিফিনে বলছে কেক, মানে সেই জন্মদিনের কেকগুলো ছিল, বাবা এনে দিয়েছিল এমনি খাওয়ার জন্য, ওগুলো তো আর খাওয়া হয়নি, থেকেই গেছিলো। তো আমি বললাম তাহলে ঠিক আছে, ওই কেকটা নিয়েই তুমি হচ্ছে আজকে টিফিনে নিয়ে যাও। তো যাই হোক, ওরা স্কুলে বেরিয়ে গেল, ওইদিকে অর্ধেক কাজ করে আবার চলে আসলাম রান্নাঘরে, আসলে বেসিনটা পরিষ্কার করা হয়নি, এদিকে বাসন মাজতে মাজতে বললো ওরা বেরোবে, তো আমাকে আবার দরজাটা ধরতে হয়, টিনের দরজাটা, তো প্রতিদিনই বেরোনোর সময় আমাকে টিনের দরজা ধরতে হয়, নইলে যে আবার ওদের আবার খুলে নেমে উঠতে হয়, তো সেই জন্য আমি প্রতিদিন দরজাটা খুলে দিই, তো ওরা বেরোনোর পর আবার দরজাটা লাগিয়ে দিই।
তো এদিকে বেসিনটা পরিষ্কার করে নিলাম, নেওয়ার পর এখন এই টেবিলটা মুছে নেবো, কারণ খাওয়ার পর আর টেবিলটা মোছা হয়নি। এদিকে তাড়াহুড়ো করে ওরা বেরোলো তো সেই জন্য। তো যাই হোক, এদিকে টেবিলটা মুছে নিয়ে টেবিলটা আবার সাইডে রাখবো, কারণ সবসময় মাঝখানে নিয়েই খাওয়া হয়। আর সাইডের ফ্যানটা তো আমাদের এখনও লাগানো হলো না, তো এই লাগাবো করে দেখো আবার ঠান্ডার দিন মনে হচ্ছে চলে আসলো, কিন্তু ফ্যান লাগানো আর হলো না। তো যাই হোক, এদিকে চেয়ারগুলো সব সেট করে দিলাম, দিয়ে তারপর এদিকে সব কাজকর্ম হয়ে গেছে। এই যে আমি নিয়ে বসেছিলাম দই বিকেলবেলা, ভাবলাম দইটা একটু খাই, ইচ্ছে করছিল, মানে একবার মুখে দিয়ে আর খেতে পারছি না, এত মিষ্টি লাগছে, মানে যা খাচ্ছি সব মিষ্টি লাগছে, আর দই তো মিষ্টি এমনিতেই। তো একটা বাতাবি লেবু ছিল, সেটা বাবানের পাপাই আমাকে লঙ্কা দিয়ে বেশ ঝাল করে মাখিয়ে দিয়েছে, সেটা খেলাম। আর এই যে একটু সন্ধ্যাবেলা খেয়েছিলাম মুসলি দুধ দিয়ে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।